নমস্কার শ্রোতা বন্ধুরা, আমরা গপ্প জুজু। প্রতি শুক্রবারে আমরা আপনাদের জন্য নিয়ে আসি একটি নতুন গপ্প। আমাদের আজকের নিবেদন লেখিকা অঙ্কিতা ঘোষের কলমে পাহাড়িয়া আতঙ্ক। আজকের গল্প পাঠে রাজ চট্টোপাধ্যায় এবং গল্পের সূত্রধার আমি হ্যাপি। শুরু করতে চলেছি আমাদের আজকের গল্প, তাহলে শুনতে থাকুন। দীর্ঘ ৩০ বছরের জীবনে অনেক ওঠানামা দেখেছে রোহিত। এখন রীতিমতন হাঁপিয়ে উঠেছে সে। প্রায় ১০ বছর ধরে একটানা চাকরি করে গেলেও একবারের জন্য ছুটি নিয়ে কোথাও ঘুরতে যায়নি। এবার একটু বিরতি না হলে আর চলছে না। একাকিত্বই রোহিতের সবচেয়ে বড় সঙ্গী। একা থাকার লোভে বাড়ির বড় ছেলে হয়েও সে এখনো বিয়ে করেনি। আগামী দিনেও যে করবে তার কোনো আশা নেই। আজ জীবনে প্রথমবার যখন রোহিত একা কলকাতা শহরের বাইরে যেতে চাইল, তখন মা বেশ চিন্তিত হয়ে পড়ল। কিন্তু রোহিতের সিদ্ধান্ত অটল দেখে মা রাজি হলো বটে, কেবল একটা শর্ত ছিল। মা বলল, যেখানেই যাও না কেন 2 দিনের মধ্যে কিন্তু বাড়ি ফিরে আসতে হবে। নেই মামার থেকে কানা মামা ভালো। রোহিত মায়ের শর্তেই রাজি হলো। পাহাড়, সমুদ্র এবং জঙ্গলের মধ্যে জঙ্গলটা আর কোনোদিনই ভালো লাগতো না। পড়ে থাকলো পাহাড় বা সমুদ্র। ও ঠিক করলো পাহাড়েই যাবে। কলকাতা থেকে সোজা কালিম্পং। কিন্তু বিধিবাম, ট্রেনের টিকিট যদিও বা পাওয়া গেল, থাকার জায়গা তখনও পেল না। পুজোর মরশুমে ভিড় থাকে বেশি, তাই সব জায়গা তখন ভর্তি। আর যেসব জায়গা তখনও খালি রয়েছে সেগুলিতে থাকার মতো ক্ষমতা রোহিতের নেই। কি করা যায় ভাবতে ভাবতে হঠাৎই ওর মালবিকার কথা মনে পড়ল। মালবিকা ওর ছোটবেলার বন্ধু। ছোটবেলায় পুজোর ছুটিতে মালবিকার বাবা সব সময় ওদের কালিম্পংয়ে বেড়াতে নিয়ে যেতেন। তাই রোহিত ওকে মজা করে বলতো, কিরে, তোদের কি আর যাওয়ার কোনো জায়গা নেই? মালবিকা উত্তরে বলতো, আর বলিস না, আমার ঠাকুরদার বাবা ওখানে সেই কবে কালিম্পংয়ে একটা বাড়ি কিনেছিলেন, তাই ছুটি পড়লে সেখানেই যাওয়া হয়। পরবর্তীকালে রোহিত জানতে পেরেছিল বিয়ের পর বরকে নিয়েও নাকি মালবিকা ওখানেই গিয়েছিল হানিমুনে। বহু বছর ওর সাথে আর কোনো যোগাযোগ নেই। তাই আজ ওকে ফোন করতে একটু ইতস্তত বোধ করছিল রোহিত। দোনামোনা করতে করতে রোহিত মালবিকার নাম্বার ডায়াল করে ফোন করল। কিছুক্ষণ রিং হওয়ার পর ওপাশ থেকে গলার স্বর ভেসে এলো, হ্যালো হ্যালো মালবিকা, আমি রোহিত বলছি। হ্যাঁ রে, কেমন আছিস বল? এতদিন পর মনে পড়লো। দুই বন্ধুর বহু বছর পর কথা হলে যা যা গল্প প্রথমে হতে পারে তাই হলো। সেটার বর্ণনা দেওয়া এখানে নিরর্থক। টুকটাক কথা সেরে রোহিত জিজ্ঞাসা করল, আচ্ছা মালবিকা, তোদের ওই কালিম্পংয়ের বাড়িটা এখনো আছে রে? হ্যাঁ আছে, কেন রে? কারণটা মালবিকাকে বলার পর মালবিকা ভীষণ খুশি হলো। ও বলল, ওই বাড়িতে রোহিত শুধু 2 দিন কেন, যত দিন ইচ্ছে থাকতে পারে। ওদের বাড়িতে 2 জন কেয়ারটেকারও আছে, তারাই রান্না বান্না করে দেবে। সমস্যার সমাধান হওয়াতে রোহিত মনে মনে খুশি হলো। মালবিকাকে টাকার কথা বলায় ও খানিকটা বকা দিয়েই বলল, খুব টাকা হয়েছে না রে তোর? টাকা পয়সা লাগবে না, এমনিতেই তো এখন মেয়ের স্কুল আর বরের কাজের চাপের জন্য ওখানে যাওয়াই হয় না। আগে বাবা যখন বেঁচে ছিলেন, বাবা মা যেতেন অন্তত বছরে একবার। বাবার মৃত্যুর পর মা আর যেতেই চায় না। তুই গেলে আমাদেরও খুব ভালো লাগবে। তাও তোর যদি কিছু দেওয়ারই হয় তাহলে বরং একদিন এসে দেখা দিস। অনেকদিন 2 বন্ধু মিলে আড্ডা দিইনি। সেই যখন মেয়ে হয়েছিল তখন একবার এসেছিলি। রোহিত হেসে বলল, বেশ, কালিম্পং থেকে ফিরে একদিন তোর কাছে যাব। কলকাতা থেকে রওনা দেওয়ার আগে রোহিত যখন মালবিকার কাছে ওর কালিম্পংয়ের বাড়ির ঠিকানা জানতে চাইল, তখন মালবিকা বলল, ঠিকানার দরকার নেই,
তুই এনজেপিতে নেমে যাকে জিজ্ঞাসা করবি সেই তোকে রাধিকা রানী ভিলা নিয়ে যেতে পারবে। তাও যদি কোনো অসুবিধা হয় তাহলে আমায় ফোন করে নিস। তবে অসুবিধা কিছু হবে না, রাধিকা রানী ভিলার নাম ওখানে বসবাসকারীর বাসিন্দারা সবাই জানে। ওটা একটা ল্যান্ডমার্ক বলতে পারিস। শুক্রবার রাতে রওনা দিয়ে রোহিত যখন শনিবার সকালে নিউ জলপাইগুড়িতে পৌঁছলো তখন ওর শরীর বেশ ক্লান্ত। স্টেশনের সামনে সারি সারি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, লোকজনের হুড়োহুড়িও কম নয়। রোহিত এই প্রথম একা কলকাতার বাইরে এসেছে, তাই ঘোরাঘুরির অভিজ্ঞতা ওর একেবারেই নেই। মনে মনেই রোহিত বলে উঠল, ইস, মালবিকাকে একটা গাড়ির ব্যবস্থা করে রাখতে বললে ভালো হতো। এমন সময় একজন লোক রোহিতের কাছে এসে জিজ্ঞাসা করল, कहाँ जाना है साहब? তারপর একটা গাড়ির দিকে অঙ্গুলি নির্দেশ করে দেখালো, অর্থাৎ ইনি সেই গাড়ির মালিক। রোহিত বলল, কালিম্পং। कालिम्पोंग में कहाँ? राधिका रानी ভিলা। राधिका रानी भिला किस जगह में है, आप थोड़ा बता देंगे? क्या? मैं आपको कैसे बताऊंगा कि जगह कहाँ पर है? मैं खुद यहाँ पहली बार आया हूँ। छोड़ दीजिए, मैं किसी और के साथ चला जाऊंगा। ড্রাইভার এবার ব্যতিব্যস্ত হয়ে বলল, साहब मैं भी यहाँ नया नया आया हूँ, इसलिए सब जगह मुझे भी पता नहीं है, लेकिन आपने जो कहा वो जगह मुझे मालूम है। राधिका रानी भिला बोला ना आपने? রোহিত মাথা নাড়ল। লোকটা বলল, पहली बार सुना नहीं ठीक से, इसलिए बता नहीं पाया। राधिका रानी भिला मतलब RR भिला? हाँ साहब, बिल्कुल छोड़ देंगे। রোহিত চুপ করে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবল। আগেই ও খোঁজ নিয়ে এসেছিল যে এখান থেকে গাড়ি পেলেও ভাড়া অনেক পড়ে যাবে। এমনিতে এরা 3 থেকে 3,500 টাকা নেয়, কিন্তু এখন পুজোর সিজন, লোকজন বেশি, তাই প্যাসেঞ্জারের গলা কাটতে এদের আরও সুবিধে হবে। দুদিনের জন্য থাকতে এসে যাতায়াতে এত টাকা বেরিয়ে যাবে ভেবে রোহিতের গাটা কড়কড় করে উঠল। একবার ভাবলো এখান থেকে অটো ধরে এনবিএসটির বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরে কালিম্পং চলে যেতে অসুবিধে হবে না, কিন্তু জার্নি করার অভ্যেস রোহিতের নেই। এতটা রাস্তা বাসে যেতে ইচ্ছে করল না, কিন্তু অন্যদিকে এই ড্রাইভারের রাস্তা চেনার উপর ভরসা করতেও ইচ্ছে করল না। এনজেপি থেকে কালিম্পংয়ের দূরত্ব প্রায় 73 কিলোমিটার। তার উপর মালবিকার বাড়িটাও শুনেছে একটু ভেতরের দিকে। যে প্রথমবারে জায়গাটা চিনতে পারে না তার সঙ্গে কি এতটা পথ যাওয়া উচিত? ড্রাইভার রোহিতের মনের প্রশ্নটা আন্দাজ করেই বলল, साहब जी आप चिंता मत कीजिए, मुझे रास्ता पता है। ठीक है, आप थोड़ा कम पैसा दे दीजिए। রোহিত বুঝলো নতুন ড্রাইভার বলেই হয়তো ওর সাথে কেউ যেতে চাইছে না। যাকগে, ওরই ভালো, টাকা একটু কম পড়বে। রোহিত রাজি হলো। ড্রাইভার ওর হাত থেকে লাগেজটা নিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। রোহিত ওর পেছন পেছন এগিয়ে গাড়িতে উঠে বসলো। গাড়ি রওনা দিল কালিম্পংয়ের উদ্দেশ্যে। পাহাড়ি লোকেরা বড়ই মিশুকে হয়, এই ড্রাইভারটিও বেশ মিশুকে। ওর নাম গৌরাঙ্গ। লোকটা নিজেই নিজের মতো কথা বলে যাচ্ছিল। ওর বাবা মারা যাওয়ার পর সে এখানে এসেছে। পাহাড়ি জায়গায় ড্রাইভারি করার অভিজ্ঞতা ওর রয়েছে, এই জন্য এখানেও সেই কাজ করতে ওর কোনো অসুবিধে হয় না। শুধু অসুবিধের মধ্যে এই যে এই কয়দিনে সে এই এলাকাটা খুব একটা রপ্ত করে উঠতে পারেনি। ধীরে ধীরে রাস্তাঘাট চিনে নিতে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। গৌরাঙ্গর কথা থেকে মাঝে মধ্যে বিরতি নিয়ে বাইরের পরিবেশটা উপভোগ করতে হচ্ছে রোহিতকে। সেবক রোড ধরে ওদের গাড়ি এগিয়ে চলেছিল। এই রোডে এখন রাস্তা সম্প্রসারণের কাজ চলছে, তাই প্রথম দিকে গাড়ির যানজট ছাড়া কিছুই চোখে পড়ল না। কিছুক্ষণের মধ্যেই ট্রাফিক পেরিয়ে ওদের গাড়ি প্রবেশ করল সেবক অভয়ারণ্যের মধ্যে। রাস্তার দুদিকে সবুজ অরণ্য এবং মধ্য দিয়ে ওদের গাড়ি ছুটে চলেছে। চোখ জুড়িয়ে গেল রোহিতের। চোখ থেকে চশমাটা খুলে মুখটা জানলার দিকে এগিয়ে নিয়ে গেল। ঠান্ডা হাওয়ার ঝাপটা লাগতেই রোহিতের মুখে হাসি ফুটল। তিস্তা রেল ক্রসিং দিয়ে যাওয়ার সময় ওর চোখে পড়ল হাজার হাজার কাশফুলের বাহার আর মাথার ওপর শরতের সাদা পঞ্জীভূত মেঘ। সমতল থেকে তরাই পেরিয়ে পাহাড়ে উঠতেই চোখে পড়ল খরস্রোতা নদী তিস্তা। কত নাম না জানা পাহাড়ি ঝর্ণা পেরিয়ে ওদের গাড়ি প্রবেশ করল ব্রিটিশ আমলে তৈরি শৈল শহর কালিম্পংয়ে। কিন্তু ড্রাইভার গৌরাঙ্গ জানালো রোহিতের গন্তব্য আরও দূরে। কালিম্পং থেকে প্রায় 20 কিলোমিটার ভেতরে RR ভিলার অবস্থান। গৌরাঙ্গ আরও জানালো
যে ওই বাড়িটা অনেক দিনের পুরনো, বেশ নির্জন এলাকায় অবস্থিত। ওখানে যে আদৌ কোনো মানুষ থাকে তা ওর জানা ছিল না। রাস্তায় ট্রাফিক বেশির জন্যই হোক আর আনকোরা ড্রাইভারেরই জন্য হোক, এনজেপি থেকে যতটা সময় লাগা উচিত তার চেয়ে ঢের বেশি সময় লাগলো আর ভিলা পৌঁছতে। কিন্তু রোহিত হলফ করে বলতে পারে যে এই রকম বলিয়ে ড্রাইভার না পেলে হয়তো এতক্ষণের রাস্তা এত সহজে কাটিয়ে উঠতে সে পারত না। আর ভিলার সামনে গাড়ি এসে থামল। রোহিত গাড়ি থেকে নেমে নিজের লাগেজ নিল। জায়গাটা এতটাই নিস্তব্ধ যে এই এলাকায় একটা পেরেক পড়ার শব্দ কানে তালা ধরিয়ে দিতে পারে। গৌরাঙ্গর ভাড়া মিটিয়ে দিতেই সে প্রশ্ন করল, साइट सीन नहीं जाएंगे साहब? अटेलो पार्क, पानभ्यू नार्स, कालिम्पोंग साइंस सेंटर, मंगलधाम टेम्पल, मरगन हाउस, दुर्गा मंदिर, बहुत सारे जगह है घूमने के लिए। रोहित हेसे बोल, इस बार सिर्फ रेस्ट लेने के लिए आया हूँ, अगले बार घूमने के लिए आऊंगा। कब लौटेंगे साहब? आप सोमवार सुबह आ सकते हैं 10 बजे? हाँ हाँ साहब, बिल्कुल आ जाएंगे। গৌরাঙ্গকে বিদায় দিয়ে পরন্ত বিকেলে রাধিকা রানী ভিলার মোর্চে ধরা গেটের সামনে দাঁড়িয়ে ভেতরে দেখার চেষ্টা করল রোহিত। গেটটা দেখে মনে হলো এই গেট বহু যুগ ধরে বন্ধ। চারিদিকে গাছগাছালি জঙ্গলে ভর্তি, বাড়ির অস্তিত্বটুকুও চোখে পড়ছে না। ফোন বের করে মালবিকাকে ফোন করতে গিয়ে দেখল ফোনে কোনো টাওয়ার নেই। বেশ বিরক্ত হলো। মালবিকা নিজেই বলেছিল ও কেয়ারটেকারকে রোহিতের আসার সময় ওর নাম সবকিছু বলে রাখবে। ওরা নাকি ঠিক সময় ওর অপেক্ষা করবে। হতে পারে যে রোহিতের আসতে একটু দেরি হয়েছে, কিন্তু তা বলে অতিথি মানুষ বাড়ির বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করে যাবে? এ কেমন কথা? এদিকে সন্ধে হচ্ছে, ঠান্ডাও লাগছে। রোহিত এবারে গেট ধরে যতটা সম্ভব চেঁচিয়ে ডাকল, কেউ আছেন? আমি রোহিত রায়, কলকাতা থেকে এসেছি। আমি বাড়ির মালকিনের অতিথি। এই যে শুনছেন? আহা, শুনছেন? কেউ আছেন? বলি কেউ আছেন নাকি বাড়িতে? কোথাও কারুর শব্দ পাওয়া গেল না। আবার ফোন বের করে দেখল রোহিত, কিন্তু টাওয়ারের জায়গা এখনো ফাঁকা। হঠাৎ একটা খচখচ শব্দে ও চেয়ে দেখল দূরে গেটের ওপাশ থেকে হাতে একটা আলো নিয়ে ওর দিকে এগিয়ে আসছে একজন মহিলা। তার মুখটা তখনও অস্পষ্ট। আস্তে আস্তে বোঝা গেল অবয়বটি একজন বৃদ্ধ মহিলার। এখন তার হাতের আলোতেই তার মুখ দেখে বুকের ভেতরটা একেবারে ঠান্ডা হয়ে গেল রোহিতের। অত্যন্ত বয়স্কা মহিলা, মাথা ভর্তি সাদা চুল, মুখের চামড়া ঝুলে পড়েছে, চোখ কোটরে ঢোকা কিন্তু দৃষ্টি জ্বলন্ত। এই মহিলার চেয়ে বয়স্ক কোনো মানুষকে রোহিত হয়তো এর আগে দেখেছে কিনা খুব সন্দেহ। বৃদ্ধা সামনে এসে গেটের তালা খুলে দিল। রোহিত ভেতরে প্রবেশ করলে সে তালা বন্ধ করতে করতে বলল, ফজুয়া খুব কুড়ে হয়ে গেছে, চাবুক না মারলেও কাজ করে না। বুড়ো মানুষ আমি, এত কাজ কি আর আমার পক্ষে সম্ভব? বৃদ্ধার কণ্ঠস্বর খুবই থমথমে। পরন্ত সন্ধ্যায় এই ফাঁকা পাহাড়ি এলাকায় এক পুরনো বাড়ির সামনে এই গলার স্বর অতিমাত্রায় হৃদকম্পন দিতে পারে। বৃদ্ধা আবার বলল, চলুন ভেতরে চলুন, রাত বাড়ছে, এখানে আর দাঁড়িয়ে থাকা ঠিক নয়। রোহিত তার সাথে যেতে যেতেই সেই ভয়ানক নিস্তব্ধতা ভঙ্গ করে জিজ্ঞাসা করল, আপনাকে মালবিকা আমার আসার কথা বলেছে? আসলে আমার অনেক আগেই আসার কথা, কিন্তু এই ড্রাইভারটার জন্যই লেট হয়ে গেল। আপনাদের খুব কষ্ট দিলাম। বৃদ্ধা ওর কথার কোনো উত্তর না দিয়ে হাঁটতে থাকল। রোহিত বুড়ির দিক থেকে চোখ সরিয়ে দেখল ওর বাম হাতে এক বিশাল বাড়ি। বুড়ি এগিয়ে বাড়ির মূল দরজায় ধাক্কা মারল। ক্যাঁচ শব্দ করে দরজা খুলল, কিন্তু এ কি? ভেতরে একেবারে নিশ্ছিদ্র অন্ধকার। রোহিত জিজ্ঞাসা করল, এ কি, বাড়িতে লাইট জ্বলছে না কেন? ওই যে ফজুয়ার কথা বলেছিলাম, ও তো আলো জ্বালায়, কে জানে এখনো কেন জ্বালায়নি। আমরা মা ছেলেই এই বাড়ি আগলে রয়েছি সেই কবে থেকে। আপনি ভাববেন না আপনার কোনো
অসুবিধা হবে না। আপনি ভেতরে আসুন, আর এইটা এটা ধরুন। বুড়ি রোহিতের হাতে লণ্ঠনটা দিয়ে দিল। রোহিত জিজ্ঞাসা করল, মানেটা কি? এই বাড়িতে আলোর কোনো ব্যবস্থা নেই? এখন দুদিন কি আমি এই লণ্ঠন হাতে নিয়ে ঘুরবো? বৃদ্ধা মাথা নিচু করে রইলেন। রোহিত মনে মনে নিজেকেই নিজে ধিক্কার দিল। সস্তার কি অবস্থা হয় দেখে নাও এবারে। এক তো এই অশিক্ষিত ড্রাইভারের জন্য এত লেট হলো, আর তার ওপর এই বাড়ি। এখন এই নির্জন এলাকায় একটা যানবাহন পাবো কিনা সন্দেহ। আগে হলে তাও বা শহরে চলে যাওয়া যেত, কিন্তু এখন সন্ধ্যা হয়েছে। অচেনা অজানা জায়গায় এরকমভাবে বেরিয়ে পড়া সম্ভব না। একবার ফোন বের করে রোহিত দেখে নিল। টাওয়ার তো নেই, কিন্তু এখন দেখছে চার্জও বেশি নেই। সঙ্গে পাওয়ার ব্যাংকটাও এনেছে এই রক্ষে। আলোটা নিয়ে বাড়িতে ঢুকলো। একটু এগোতেই রোহিত চমকে উঠল। একটা বছর 15 ছেলে নিঃশব্দর পাশে দাঁড়িয়ে হাসছে। বুড়ি বলে উঠল, ও আমার ছেলে ভজুয়া। ও কথা বলতে পারে না। ও আপনাকে আপনার ঘর দেখিয়ে দেবে। ভজুয়া লাগেজ তুলে নিয়ে কাঠের সিঁড়ি দিয়ে ওপরে চলে গেল। রোহিতের এই বাড়িতে ঢোকা থেকেই শরীরটা ভালো লাগছিল না। কেমন যেন গা ছমছমে পরিবেশ। রোহিত ছেলেটার পেছনে পেছনে সিঁড়ি দিয়ে ওপরে উঠল। সিঁড়ি শেষ হলে সামনে বিশাল অন্ধকার করিডোর পেরিয়ে বড় বড় 3টে ঘর পার করে একটা বিশাল দরজার সামনে দাঁড়িয়ে ছেলেটি দরজা খুলল। রোহিত ভেবেছিল এই ঘরটাও বাইরের মতন অন্ধকার হবে, কিন্তু এই ঘরটায় চারিদিকে আগে থেকেই মোমবাতি জ্বালানো রয়েছে। ভেতরে ঢুকে দেখল ওর কলকাতার বাড়ির 2টো ঘর মিলিয়েও এই ঘরটার থেকে ছোট হবে। কি বিশাল খাট! না, এটাকে খাট না বলে পালঙ্ক বললেই ভালো হবে। ঘরের চারিদিকে দামি দামি কাঠের ফার্নিচার। ভজুয়া ওর ব্যাগ একপাশে রেখে চলে গেল। রোহিত আবার ফোন বের করে দেখল, হ্যাঁ, কি সৌভাগ্য, টাওয়ার এসেছে। প্রথমে মাকে ফোন করে জানালো যে এখানে নেটওয়ার্ক প্রবলেমের জন্য বেশি ফোন করা যাবে না, যেন ওকে নিয়ে মা অযথা চিন্তা না করে। কোনো রকমে কাটা কাটা শব্দ শুনে রোহিত ফোন রেখে দিয়ে মালবিকাকে ফোন করতে গেল। কিন্তু ততক্ষণে টাওয়ার বাবাজি আবার বিদায় নিয়েছে। অগত্যা মালবিকার সঙ্গে কথা হলো না। রোহিতের ঘরে একটা বিশাল আয়না রয়েছে। ড্রেসিং টেবিলে সচরাচর যেরকম আয়না দেখা যায় সেরকম লম্বাটে আয়না নয়, এটা শুধু আয়না। আয়নার ফ্রেম ও স্ট্যান্ড পুরো কাঠের। যে আয়নায় সারা শরীরটা একসাথে দেখা যায় সেরকম আয়না দেখলে রোহিতের বেশ ভয় ভয় করে। এছাড়া এই আয়নাটা একেবারে ওর খাটের সামনেই দাঁড় করানো রয়েছে। বিছানায় শুলে আয়নায় তা পরিষ্কারভাবে দেখা যাবে। রোহিত ঠিক করলো আয়নাটা একটু সরিয়ে দেবে, কিন্তু এত ভারী আয়না যে ঠেলে একটুও সরাতে পারল না। হঠাৎ লক্ষ্য করলো আয়নার কাঠের ফ্রেমে একটা নাম খোদাই করা রয়েছে, মিস মেরি। তার মানে এই আয়নাটা মিস মেরি বলে কারুর। এমন সময় হঠাৎ দরজায় ঠকঠক শব্দ হলো। রোহিত দরজা খুলে দেখলো সামনে ভজুয়া দাঁড়িয়ে। ছেলেটা কথা বলতে পারে না, তাই ওকে প্রশ্ন করা বৃথা। রোহিত কি করবে বুঝে উঠতে উঠতেই ওই বৃদ্ধা সামনে এসে দাঁড়িয়ে বলল, খাবার তৈরি, নিচে চলুন। ভজুয়াকে নিয়ে বৃদ্ধা চলে গেল। রোহিত দরজা বন্ধ করে নিচে গেল। খাবার টেবিলে কিছু বিলিতি রান্না থেকে বেশ অবাক হলো রোহিত। জিজ্ঞাসা করল, এই রান্নাগুলো আপনি করেছেন? বৃদ্ধাই প্রথম সামান্য হেসে উত্তর দিল, হ্যাঁ, আসলে ম্যাডাম তো এইসব ছাড়া খান না, তাই শিখতে হয়েছে। রোহিত মনে মনে ভাবল, মাছে ভাতে বাঙালি মালবিকা কবে থেকে এইসব খাওয়া শুরু করলো। খাবারের স্বাদ ছিল অতুলনীয়। খাবারের প্রশংসা করতে করতেই রোহিত প্রশ্ন করল, আপনার নাম কি? বৃদ্ধা প্রথমে হাসল, তারপর ভাবুক দৃষ্টিতে তাকিয়ে বলল, সে মনে নেই, কতদিন কেউ ডাকে না। শেষ অবধি তো সবাই ভজুয়ার মা বলেই ডাকতো। শেষ অবধি মানে? ও কিছু না, আপনি খেয়ে নিন, অনেক রাত হলো। আচ্ছা, আমার ফোনে তো টাওয়ার নেই, তাহলে কি মালবিকা আপনাকে কন্ট্যাক্ট করেছিল?
আসলে আমি যে চলে এসেছি সেটা ওকে জানাতেই পারিনি। বৃদ্ধা একটু গম্ভীর স্বরে বলল, এ বাড়ির মালকিন সব জানে, কোনো চিন্তা করবেন না। আমরা ঠিক সময় ঠিক জায়গায় খবর পাঠিয়ে দিয়েছি। কিন্তু ফোনে তো টাওয়ার নেই, আপনি খবর পাঠালেন কি করে? বৃদ্ধা কোনো উত্তর দিল না। এদের ব্যাপার স্যাপার রোহিতের ভালো লাগছে না, সব কথারই কেমন উল্টো উত্তর দিচ্ছে, আর তা না হলে উত্তরই দিচ্ছে না। মনটা বিরক্তিতে ভরে উঠল ওর। বেশি কথা না বলে খাওয়া দাওয়া করে ঘরে গেল, কিন্তু নতুন জায়গা বলে ঘুম এলো না। তার উপর বারবার খাটের পাশের আয়নায় নজর পড়ে গিয়ে ঘুম যেন ওর থেকে দূরে পালিয়ে যাচ্ছে। ফোনে ওটা আর আসেনি যে কাউকে ফোন করবে। উঠে বসে ব্যাগ থেকে একটা চাদর বের করে আয়নাটা ঢেকে দিল রোহিত, তারপর শুয়ে চোখ বন্ধ করল। রাত তখন কটা হবে জানা নেই। খসখস শব্দে ঘুম ভাঙল রোহিতের। চোখ খুলে দেখল ঘরটা কালো অন্ধকারে ঢেকে গেছে। ধর্মর করে খাটে উঠে বসে পড়ল। সম্ভবত মোমবাতিগুলো হাওয়ায় নিভে গেছে, কিন্তু তা কি করে সম্ভব? ঘরের জানলা তো এসে থেকেই বন্ধ ছিল। তাড়াতাড়ি নিজের ফোন খুঁজে টর্চ অন করতেই যে দৃশ্য দেখল, তাতে রোহিতের দম আটকে গেল। আয়নায় যে চাদরটা ঢাকা ছিল, সেই চাদরটা মাটিতে পড়ে আছে। আয়নায় একজনের প্রতিবিম্ব দৃশ্যমান, তবে সেই প্রতিবিম্ব রোহিতের নয়, বরং এক অচেনা মেয়ের। মেয়েটির বয়স 25-এর কাছাকাছি। তার পরিধানে রয়েছে একটা সাদা গাউন। তার চোখের মধ্যে ভাসছে সীমাহীন রাগ ও ঘৃণা। রোহিতকে দেখে আয়নার ওপারে থাকা ওর প্রতিচ্ছবি আস্তে আস্তে এগিয়ে এলো। তার হাতে কিছু একটা রয়েছে। ভুরু কুঁচকে রোহিত দেখল মেয়েটির হাতে ধরে রয়েছে একটি ছুরি। হঠাৎ মেয়েটি ছুরি সমেত হাতটা ওপরে তুলল, তারপর ছুটে আয়না থেকে বেরিয়ে এসে চিৎকার করে ঝাঁপিয়ে পড়ল রোহিতের উপর। রোহিত চিৎকার করে উঠল। স্বপ্ন। হ্যাঁ, এই ভয়ানক দৃশ্যটা রোহিত নিজের স্বপ্নে দেখে চিৎকার করে উঠেছে। রোহিতের কপালে জমাট বেঁধেছে বিন্দু বিন্দু ঘাম। এরকম জীবন্ত স্বপ্ন এর আগেও কোনোদিনও দেখেনি। চোখ খুলে উঠে বসে দেখল আয়নাটা এখনো ওই চাদর দিয়ে ঢাকা আছে। ঘরেও সবকটা মোমবাতি জ্বলছে। খাট থেকে নেমে এক বোতল জল খেল রোহিত। মোবাইলে সময় দেখল রাত 3টে বাজে। হঠাৎ ঘরের বাইরে থেকে একটা শব্দ ভেসে এলো, কেউ যেন হাঁটা চলা করছে। রোহিত একটা শাল গায়ে দিয়ে দরজা খুলে ঘর থেকে বেরিয়ে পড়ল। লম্বা করিডোরে একটুও আলো নেই, কিন্তু শব্দটা তখনও বেশ স্পষ্ট। রোহিত বোঝার চেষ্টা করলো যে শব্দটা কোন দিক থেকে আসছে, কিন্তু কিছুই বুঝতে পারছিল না। এই নিশ্চয়ই ভজুয়ার কাজ। এবারে রীতিমতো বিরক্ত হয়ে রোহিত চেঁচিয়ে ভজুয়াকে ডাকতে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে কেউ ওর মুখ চেপে ধরে টেনে নিয়ে অন্য একটা ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। অন্ধকারে রোহিত খুব স্পষ্ট দেখতে পেল না, তাও বুঝতে পারলো একজন ছিপছিপে মেয়ে ওর দিকে তাকিয়ে ওর ঠোঁটে আঙুল দিয়ে ওকে চুপ করতে বলল। ব্যাপারটা কি? মেয়েটি কান পেতে দরজায় দাঁড়িয়ে রইল। শব্দটা সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলো। রোহিত বুঝতে পারল এটা কারুর পদশব্দ। করিডোর দিয়ে সেই শব্দ এই ঘর পেরিয়ে রোহিত যে ঘরটায় ছিল সেই ঘরের দরজা ঠেলে ঢুকল। এত রাতে কে ঢুকছে ওর ঘরে? কিছুক্ষণ সব নিস্তব্ধ। তারপর রোহিতের কানে এলো আবছা একটা মহিলা কণ্ঠ। রবার্ট, রবার্ট, where are you? রবার্ট, রবার্ট। এরপর ঘর থেকে ভেসে এলো নারী কণ্ঠের তীব্র আর্তনাদ। রবার্ট, রবার্ট, where are you? সঙ্গে জিনিসপত্র ফেলার শব্দ। টানা আধ ঘন্টা পর সব নিস্তব্ধ হলো। রোহিতের হাত পা ততক্ষণে জমে গেছে। ওর সামনে দাঁড়ানো অচেনা মেয়েটি এবার আস্তে আস্তে দরজার সামনে থেকে সরে এলো, বলল, চলো, ও চলে গেছে। রোহিত শুকনো গলায় মেয়েটিকে প্রশ্ন করল, কে তুমি? আর এইসব আওয়াজ কিসের? এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মেয়েটি ওর দিকে তাকিয়ে বলল, কাল তোমায় সব বলবো। এখন তোমার ঘরে গিয়ে তুমি শুয়ে পড়ো, চিন্তা করো না। আমি থাকতে তোমার কোনো বিপদ হবে না। ভয়তে রোহিত পুরো কাঠ হয়ে গিয়েছিল। মেয়েটি ওকে ধরে ধরে ঘরে নিয়ে গেল।
রোহিতের ঘরের মেঝেতে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কেউ যেন কিছু খোঁজার জন্য ওর ঘর লণ্ডভণ্ড করে দিয়েছে। মেয়েটি রোহিতকে খাটে শুইয়ে দিল। এরকম অবস্থায়ও রোহিতের ভীষণ ঘুম পেল। ঘরের মধ্যেই ও জিজ্ঞাসা করল, তোমার নাম কি? মেয়েটি কিছু একটা বলল, কিন্তু ও কি উত্তর দিল সেটা শোনা গেল না। রোহিতের চোখের সামনেটা ধীরে ধীরে আবছা হয়ে গেল। রোহিত, রোহিত, উঠে পড়ো, সকাল হয়েছে। কানের পাশে খুব মিষ্টি স্বরে রোহিতের ঘুম ভাঙল। তাড়াতাড়ি উঠে বসল সে। ওর সামনে দাঁড়িয়ে আছে রাতের দেখা সেই মেয়েটি, তার হাতে একটা চায়ের ট্রে। মেয়েটির মুখ ভর্তি করা উজ্জ্বল হাসি। রোহিতকে বলল, সুপ্রভাত রোহিত। তুমি আমার নাম কি করে জানলে? হোমা, কালই তো তুমি বললে। না, তুমি মিথ্যা বলছো। কাল আমি তোমায় নিজের নাম বললে আমার মনে থাকতো। সে তো আমার নামও তোমার মনে থাকার কথা। আমি তো তোমায় আমার নাম বলেছিলাম কাল। সেই নামও কি তোমার মনে আছে? রোহিত অনেক ভেবে দেখল, না, সত্যি ওর নামটা মনে পড়ছে না। মেয়েটি ওর সামনে ট্রে রেখে বলল, এই নাও, গরম গরম চা খেয়ে নাও, মাথাটা একটু ছাড়বে। রোহিত একবার ফোন চেক করে দেখল যে টাওয়ার এসেছে কিনা, কিন্তু আশাহত হলো সে। এখনো টাওয়ার নেই। চা খেয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে এসে দেখল মেয়েটি টেবিলে খাবার সাজিয়ে রাখছে। ব্রেকফাস্টে সে কি ইলাই কাণ্ড! রোহিত ব্যস্ত হয়ে বলল, আরে, এত খাবার তুমি কষ্ট করে কেন বানাতে গেলে? মেয়েটি হেসে বলল, তুমি এখন এবারের অতিথি, কাল তো চলে যাবে, তাই আজ তোমায় ঠিকমতো আপ্যায়ন না করলে হয়? রোহিত ভুরু কুঁচকে জিজ্ঞাসা করল, তুমি কি করে জানলে যে আমি কাল চলে যাব? মেয়েটি উত্তর না দিয়ে এক কাপে কফি ঢালতে লাগলো। নিজের প্রশ্নটা বোকা বোকা মনে হলো রোহিতের। ওকে নিশ্চয়ই মালবিকা বলেছে যে ও দুদিনের জন্য এসেছে। রোহিতের প্রথমবার এই বাড়িতে কাউকে নর্মাল মনে হলো। এই মেয়েটিকে ওর বেশ ভালো লেগেছে। মেয়েটির পরনের শাড়িটা খুব সুন্দর, কিন্তু একটু ওল্ড ফ্যাশনড। চোখ দুটো ঢুলু ঢুলু, গায়ের রং একটু চাপা, চোখ নাক মুখ যেন কেউ খুব দক্ষ হাতে এঁকে দিয়েছে। মাথার ঘন কোঁকড়া চুলে একটা ফুল আটকানো। ফুলটার নাম জানা নেই, কিন্তু ভারী সুন্দর দেখতে। রোহিত এদিক ওদিক তাকিয়ে ওকে প্রশ্ন করল, ভজুয়া আর ওর মাকে তো দেখছি না, কোথায় ওরা? মেয়েটি কফি কাপটা ওর দিকে এগিয়ে দিতে দিতে বলল, সকালে ওরা থাকে না গো, ওরা কাল রাতে এসেছিল। তারপর ওদের কাজ শেষ করে কাল রাতেই চলে গিয়েছিল। চমকে উঠে বলল রোহিত, মানে কাল রাতে? তার মানে ওরা কেউ বাড়িতে ছিল না? রাতের বেলা আমি একাই নির্বান্ধব পুরীতে ছিলাম, আর সেটা একবারও ওরা আমায় জানালো না। যদি কাল তুমি সময় মতো না আসতে, তাহলে তো ওই চোর না ডাকাত না কে রাতে এসেছিল, সে তো আমায় মেরেই ফেলতো। মেয়েটি রোহিতের দিকে তাকিয়ে বলল, কোনো চোর ডাকাত আসেনি, তুমি ভয় পেও না। কিন্তু আর কোনো কিন্তু না, এত ভেবো না তো। নাও, আগে খাওয়া দাওয়া করে নাও, তারপর তোমায় এই বাড়ি ঘুরিয়ে দেখাবো আমি। না, আসলে কাল রাতের ব্যাপারটা কি হলো বলো তো? তুমি বলছো কোনো চোর ডাকাত আসেনি, তাহলে সে কে ছিল? আর তুমিই বা কাল কখন এলে? আমি যখন বাড়িতে এসেছিলাম তখন তো তোমায় দেখিনি। যতদূর মনে পড়ছে, ভজুয়ার মা বলেছিল ও আর ওর ছেলেই এই বাড়িতে এখন থাকে। তাহলে তুমি কখন এলে? কাল থেকে এই বাড়ির কারোর ব্যাপার স্যাপারই আমি কিছু বুঝতে পারছি না। তোমায় এখন কিচ্ছু বুঝতে হবে না। নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। ব্রেকফাস্টের পর মেয়েটি সারা বাড়ি ঘুরিয়ে দেখাচ্ছিল। 3 তলা কাঠের বাড়ি, থাকার ঘরগুলো দোতলায়। নিচে কেবল রান্নাঘর, খাবার ঘর, বৈঠকখানা, লাইব্রেরি। 3 তলায় ওরা কেউ উঠল না। মেয়েটি রোহিতকে বাড়ির বাইরে নিয়ে এসে বাগানটা ঘুরে ঘুরে দেখাচ্ছিল। বাগানটা এখন প্রায় জঙ্গলে পরিণত হয়েছে। রোহিত সেই বাগানেই ঘুরতে ঘুরতে একটা কোণে দেখতে পেল একটা বিশাল বড় এবং প্রায় ধ্বংসপ্রাপ্ত নেম প্লেট। ওটা হাতে তুলে নিয়ে দেখলো সেখানে ইংলিশে লেখা রয়েছে আর ভিলা। বাকি আর কিছুই পড়া যাচ্ছে না। মেয়েটি রোহিতের কাছে এসে বলল, কি দেখছো? এটা দেখো একবার। দেখছি তো, কিন্তু কি হয়েছে?
এখানে লেখা আছে আর আর ভিলা। আচ্ছা, এটার মানে কি রাধিকা রানী ভিলা? তুমি জানো এই রাধিকা রানী কে? হ্যাঁ, জীবনেও তো এই নাম শুনিনি গো। তবে এই আর আর মানে রাধিকা রানী নয়। তাহলে? আর আর ভিলা মানে রবার্ট রবিনসন ভিলা। কিন্তু মালবিকা যে বলল। সে হয়তো জানে না, তাই বলেছে। আসলে এই বাড়িটা আজকের নয়, ভারতে ব্রিটিশ রাজ চলাকালীন এই বাড়ি তৈরি করেছিলেন স্যার রবার্ট, আর তারই নামে এই বাড়ি। রোহিত মনে মনে ভাবল তখন হয়তো এই বাড়ির নাম রবার্ট রবিনসন ভিলা ছিল। পরবর্তীকালে এই বাড়ি মালবিকার পরিবার যখন কিনেছিল তখন রাধিকা রানী নামের সঙ্গে মিল থাকায় তারা আর এই বাড়ির নামটা পাল্টায়নি। মেয়েটি হয়তো এত কিছু জানে না, তাই বলতে পারছে না। রোহিত এইসব কথা মন থেকে ঝেড়ে ফেলল। তারপর গম্ভীর হয়ে মেয়েটিকে শান্ত স্বরে জিজ্ঞাসা করল, কাল কি হয়েছিল সত্যি করে বলবে? কাল রাতে ওসব কিসের শব্দ ছিল? ওই কণ্ঠস্বর কার? কাল রাতে এখানে কে এসেছিল? আরো একটা প্রশ্ন আছে, এই মিস ম্যারি ইনি কে? মেয়েটি হতভম্ব হয়ে প্রশ্ন করল, তুমি তুমি এই নাম কি করে জানলে? আমার ঘরের আয়নার ফ্রেমে এই নাম খোদাই করা আছে। মেয়েটি মাথা নিচু করে বলল, গতকাল মিস মেহেরি এসেছিলেন তোমার ঘরে। মানে সে কে? কেনই বা এসেছিল কাল? এই বাড়ির একটা ভয়ানক ইতিহাস আছে রোহিত। কি ইতিহাস? সেটাই তো জানতে চাইছি। মেয়েটি বলতে শুরু করলো, তখন ভারতে ব্রিটিশ রাজ চলছে। ভারতীয়রা তখন নিজেদের দেশেই ব্রিটিশদের কেনা গোলাম হয়ে থাকছে। সেই সময় রবার্ট রবিনসন নামক এক ব্রিটিশ সৈনিক ভারতে এসে এই নির্জন এলাকা বেছে নিয়েছিলেন নিজের হবু স্ত্রী ম্যারির জন্য। ম্যারি ছিলেন প্রকৃতিপ্রেমী। লোকজনের আধিক্য তার খুব একটা ভালো লাগতো না, তাই এরূপ নির্জন এলাকায় এসে ম্যারির আনন্দ আর ধরছিল না। হবু স্বামী রবার্টের সঙ্গে তিনি এখানেই বিয়ে করবেন বলে ঠিক করেন। ম্যারি নিজের ঘর হিসেবে বেছে নিলেন করিডোরের সেই একদম শেষ ঘরটিকে, যে ঘরে তুমি এখন থাকছ। রবার্টের সাথে ম্যারির বিয়ে হওয়ারও একটা নির্দিষ্ট কারণ ছিল। ম্যারির বাবা ছিলেন ব্রিটিশ রেজিমেন্টের কমান্ডিং অফিসার, তাই মেয়ের মন সামান্য একজন সৈনিকের উপর আসায় তিনিও বেজায় বিরক্ত হয়েছিলেন। কিন্তু তার মেয়ে ম্যারি ছিলেন অত্যন্ত জেদি প্রকৃতির। কোনো কাজ যদি তিনি করবেন বলে ঠিক করতেন তাহলে সেটা তিনি করেই ছাড়তেন। তাই এখানেও জেদের বশে নিজের বাবার কথা অমান্য করে রবার্টকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেলেন তিনি। রবার্টেরও লাভ ওই লোকসান তো ছিল না, তাই ম্যারির প্রেমের ও বিবাহের প্রস্তাবে তিনিও সানন্দে রাজি হয়ে গেলেন। এর ফলস্বরূপ ক্রমেই রেজিমেন্টে তার পদোন্নতি হতে থাকল। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু এই বাড়িতে এসে ম্যারির কিছু অভ্যেস রবার্টের চোখে পড়ল, যা একেবারেই নিন্দনীয়। মানুষকে কষ্ট দিয়ে ম্যারি খুব আনন্দ পেতেন। বাড়ির কাজের লোকদের ওপর দিনের পর দিন তিনি অত্যাচার চালাতেন। আশেপাশের মানুষজনও ম্যারিকে খুব একটা পছন্দ করতেন না। কেবলমাত্র বাড়ির দুজন ভারতীয় কাজের লোক ছিল ম্যারির বিশ্বস্ত ও অনুগত কাজের লোক। রবার্টকে যে ম্যারি স্বামীরূপে গোলাম বানাতে চলেছেন তা এই বাড়িতে আসার পর ক্রমেই রবার্ট বুঝতে পারেন। কিন্তু বাধ্য হয়ে রবার্ট এই সব কিছু মুখ বুজে সহ্য করতেন, কোনো প্রতিবাদ করতেন না। ক্রমে ম্যারির মানসিক অত্যাচার রবার্টের প্রতি এতটাই বেড়ে গেল যে রবার্ট ধীরে ধীরে ম্যারির থেকে দূরে থাকতে শুরু করলেন। অতিরিক্ত ভাবনার জন্য তিনি ক্রমে অসুস্থ হয়ে পড়লেন। তাদের বিয়ে পিছিয়ে গেল। প্রবল ক্ষোভে ম্যারি আর ঘুরেও তাকাতেন না রবার্টের দিকে। রবার্টের মুমূর্ষু অবস্থায় কেউ যখন তাকে সুস্থ করে তোলার প্রচেষ্টা করল না, তখন রবার্টের এক বন্ধু একজন ভারতীয় শিক্ষিতা নার্সকে রবার্টের দেখাশোনা করার জন্য পাঠালেন। মেয়েটির নাম ছিল বীণা পানি। রবার্ট তাকে বীণা বলেই ডাকতেন। বীণা ছিল বুদ্ধিমতী। আগেও সাহেবের বাড়িতে কাজ করার দরুন তাদের ভাষা ব্যবহার সবকিছুই বীণার অবগত ছিল।
ক্রমেই রবার্ট ম্যারিকে ভুলে বিনার প্রেমে পড়লেন। বিনাও রবার্টকে ভালোবেসে ফেলল। তাদের ভালোবাসার কথা সেই দুজন ভারতীয় কাজের লোক ম্যারিকে জানিয়ে দিল। অন্যদিকে বিনার যত্নে রবার্টও ততদিনে সুস্থ হয়ে উঠেছেন। তাই ম্যারি রবার্টের অনুপস্থিতিতে বিনাকে কিছু সামান্য কারণে বেত দিয়ে প্রচন্ড প্রহার করে প্রায় আধমরা করে ফেললেন। রবার্ট ফিরে এসে বিনাকে এই অবস্থায় দেখে মর্মাহত হলেন। বুঝতে পারলেন ম্যারির সাথে থাকা আর সম্ভব নয়। তাই রবার্ট ম্যারির কাছে ক্ষমা চেয়ে তাকে জানিয়ে দিলেন যে এই বিয়ে তিনি করতে পারবেন না। আর যেহেতু বাড়িটা রবার্টের, তাই তিনি ম্যারিকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি থেকে চলে যেতে বললেন। ততদিনে ম্যারির বাবাও মৃত্যুবরণ করেছেন, সুতরাং রবার্টের পদস্খলনের আর ভয় নেই। ম্যারি দাঁতে দাঁত চিপে নিজের রাগ প্রশমিত করে কিছুদিন সময় চেয়ে নিলেন আর ঠিক করলেন এই কয়েকদিনের মধ্যেই রবার্ট আর বিনাকে তিনি শেষ করে ফেলবেন। একদিন সবাই ঘুমিয়ে পড়লে ম্যারি বিনাকে ছুরির আঘাতে হত্যা করে, কিন্তু রবার্টকে হত্যা করতে আসলে প্রবল ধস্তাধস্তিতে ম্যারির ছুরি দিয়ে তিনি ম্যারিকেই হত্যা করে ফেললেন। তারপর তিনি বিনার ঘরে এসে বিনাকে মৃত অবস্থায় দেখে ভেঙে পড়লেন। প্রবল রাগে ও দুঃখে নিজের সমস্ত জ্ঞান হারিয়ে ম্যারির দুজন কাজের লোককেও হত্যা করেন তিনি। তারপর নিজে এই বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। সেই সময় থেকে বেশ কিছুদিন এই বাড়ি খালি পড়েছিল। তারপর একজন সাহেবই এই বাড়িটা কিনে নেন, কিন্তু বেশি দিন তিনি এখানে থাকতে পারলেন না। তার মুখে প্রচারিত হলো এই বাড়িতে রাত 3টের সময় মাঝে মাঝেই ভূতের উপদ্রব শুরু হয়। একটি নারী মূর্তিকে ছুরি হাতে নাকি ঘুরতে দেখা যায় এই বাড়ির আনাচে কানাচে। রোহিত ভয়ার্ত কণ্ঠে বলল, তার মানে মৃত্যুর পরও ম্যারি এই বাড়ির মোহ কাটাতে পারেনি, তাই ও বারে বারে ফিরে আসে। কিন্তু কিন্তু তাহলে গতকাল রাতে রবার্টকে খুঁজছিল কেন? রবার্ট তো আর বেঁচে নেই। আসলে ম্যারি ফিরে আসেন রবার্টের জন্য। উনি রবার্টকে হত্যা করে নিজের মৃত্যুর প্রতিশোধ নিতে চান। গতকাল রাতে তুমি ম্যারির ঘরেই ছিলে। আমি না এলে হয়তো ম্যারির আত্মা তোমাকেই রবার্ট ভেবে হত্যা করে নিজের মৃত্যুর প্রতিশোধ নিতেন। তাহলে মালবিকা এত কথা আমায় জানালো না কেন? কেন আমাকে জেনে শুনে মৃত্যুর মুখে ঠেলে দিল? সন্ধে হয়ে এলো। এবারে মেয়েটি উঠে দাঁড়িয়ে ব্যস্ত হয়ে বলল, এবারে আমায় যেতে হবে। ওদের আসার সময় হলো। কাদের? ভজুয়া আর ওর মায়ের। তারা আমায় দেখতে পেলে সর্বনাশ হয়ে যাবে। তুমি একা না, আমিও এই বাড়ি ছেড়ে চলে যাব। এরকম ভুতুরে বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব না। আমি ভজুয়াদেরও বিশ্বাস করি না। মেয়েটি রোহিতের হাত ধরে বলল, তুমি চিন্তা করো না, কোনো ক্ষতি হবে না তোমার। আমি সময় মতো ঠিক চলে আসব। তুমি এই বাড়ি ছেড়ে চলে গেলে এই বাড়ি কোনো দিনও অভিশাপমুক্ত হবে না রোহিত। মেয়েটি এক ছুটে যে কোথায় চলে গেল রোহিত ঠাহর করতে পারল না। চেয়েও মেয়েটির কথা অমান্য করে রোহিত বাড়ি ছেড়ে যেতে পারল না। রাতে খাওয়ার সময় রোহিত নিজে থেকেই ভজুয়ার মাকে বলল, তুমি আমার বিছানাটা পাশের ঘরটায় করে দিও। ওই ঘরটায় আমি শোবো না। কেন? ওই ঘরে কেন শোবেন না? ওই ঘরের জানালাটা খোলে না, তাই একটু অসুবিধা হয়, তাই বলছি আর কি। ভজুয়ার মা রোহিতের ওপর রক্তাভ দৃষ্টি ফেলে বলল, আর তো একটা রাতের ব্যাপার, ওই ঘরেই থাকুন। এমনিও অন্য ঘরে থাকার ব্যবস্থা নেই, তাই ওই ঘরেই শুতে হবে। ভজুয়ার মায়ের কঠোর দৃষ্টি উপেক্ষা করে রোহিত ওর সঙ্গে কোনো তর্ক করতে পারল না। রোহিতের আজ ঘুম এলো না। রাত 2:30 অবধি সে ঘরের মধ্যে এক নাগারে পায়চারি করতে লাগলো। রাত যত গভীর হচ্ছে রোহিতের মন ততই ব্যস্ত হয়ে উঠছে। একবার মনে হলো আগের দিনের মেয়েটা যে ঘরে ওকে লুকিয়ে রেখেছিল সেই ঘরেই চলে যাওয়া উচিত। তৎক্ষণাৎ নিজের ঘরের দরজা খুলতে গেল।
কিন্তু এ কি, দরজা তো বাইরে থেকে বন্ধ। অনেক চেষ্টা করেও দরজা খুলতে পারল না রোহিত। চিৎকার করে ভজুয়া আর ওর মাকে ডাকলো, কিন্তু কেউ এলো না। রোহিত বুঝলো এই কাজ ওদেরই। কেন এটা করলো ওরা? কেন রোহিতকে ওরা বিপদের মুখে ফেলতে চায়? রোহিত মনে মনে চিন্তা করলো, মেয়েটির কথা শুনে এই বাড়িতে থাকা ওর উচিত ছিল না। কি এমন অদৃশ্য বন্ধন যা ছিন্ন করে না বেরিয়ে রোহিত এখানেই মৃত্যুবরণের জন্য রয়ে গেল? অনেকক্ষণ চেষ্টা করে রোহিত হাঁপিয়ে দরজার সামনে বসে পড়ল। হঠাৎ আচমকা ঘরের মোমবাতিগুলো একসাথে কেঁপে উঠল। কি ব্যাপার, জানলাটা আজও বন্ধ, হাওয়া ছাড়া মোমবাতির আলো কাঁপছে কেন? রোহিত নিজের ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রইল। সঙ্গে সঙ্গেই ঘরের সমস্ত মোমবাতি একসাথে নিভে গেল। এই সময় গতকাল রাতের পায়ের শব্দটা কানে আসতেই রোহিত তাড়াতাড়ি দরজার ভেতর থেকে লক করে খাটের উপরে উঠে বসে পড়ল। নিজের হাত দিয়ে নিজের মুখ চেপে ধরে রইল। ধীরে ধীরে সেই পদশব্দ স্পষ্ট হলো। রোহিত থরথর করে কেঁপে উঠল। এমন সময় ওর দরজায় প্রবল আঘাতের শব্দ হলো। বাইরে থেকে কেউ দরজা খোলার চেষ্টা করছে। হঠাৎ হঠাৎ সেই ভয়ানক নারী কণ্ঠ ভেসে এলো। Robert, I know you are here. সঙ্গে সঙ্গে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলো একজন মিম সাহেব। সম্ভবত এই হলো মিস মেরি। তার চোখে মুখে লেগে রয়েছে বিভৎস ঘৃণা। ভয়ানক দৃষ্টিতে নিজের ফ্যাকাশে মুখ নিয়ে মিস মেরি এগিয়ে এলো রোহিতের দিকে। মিস মেরির পেছনে পেছনে ঘরে প্রবেশ করলো ভজুয়া আর ওর মা। ওদের কাউকে পৃথিবীর কোনো মানুষ বলে মনে হলো না। তার মানে কি মিস মেরির ভারতীয় বিশ্বস্ত দুজন কাজের লোক ছিল এই ভজুয়া আর ওর মা? তার মানে ওরা কেউই আর জীবিত নেই। এরা সকলেই অতৃপ্ত প্রেতাত্মার দল, যারা শুধুমাত্র আজ রোহিতকে হত্যা করতে এসেছে। রোহিত হাত জোর করে বলল, আমি রবার্ট নই, আমি রোহিত। প্লিজ 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 আমায় মেরো না। মিস মেরি গগনভেদী চিৎকার করে হেসে উঠল। নিজের হাতে ধরা ধারালো ছুরি উঁচিয়ে সে হুড়মুড় করে এগিয়ে এলো রোহিতের দিকে। ঘটনার আকস্মিকতায় রোহিত নিজের হাত তুলে মেরিকে বাধা দিতে গেল। সঙ্গে সঙ্গে মেরির হাতে ছুরি গেঁথে গেল রোহিতের হাতে। প্রবল যন্ত্রণায় ছটফট করতে লাগলো রোহিত। মেরি ওর গলা টিপে ধরে মাটিতে আছাড় মারল। রোহিত বলল, প্লিজ প্লিজ লিভ মি। মেরি মুখের ওপর হাত দিয়ে বলল, Never, never. মেরি টানতে টানতে রোহিতকে জানলার সামনে নিয়ে এলো। জানলা তখন নিচে থেকেই খুলে গেল। বাইরে থেকে ঠান্ডা ঝোড়ো হাওয়া রোহিতের মুখে এসে লাগলো। মেরি বিন্দু মাত্র সময় নষ্ট না করে রোহিতকে জানলা দিয়ে ছুঁড়ে নিচে ফেলে দিল। রোহিত নিচে গিয়ে পড়তেই ও চোখের দৃষ্টি ধীরে ধীরে ঘোলাটে হয়ে এলো। সেই অবস্থায় রোহিত দেখল মেরি হাসতে হাসতে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। এ যেন নৃশংস পরিতৃপ্তির হাসি। আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে গেল রোহিতের। রোহিত, এই রোহিত, চোখ খোলো, দেখো তোমার কিচ্ছু হয়নি। কানের পাশে সেই মিষ্টি স্বর ভেসে এলো। রোহিত চোখ খুলতেই ভোরের আলো তার চোখে পড়ল। বাগানের একপাশে জড়ো করা খড়ের গাদা এসে পড়ে আছে। ওর সামনে হাঁটু মুড়ে হাসি মুখে বসে আছে সেই মেয়েটি। রোহিত ধর্মর করে উঠে বসে মেয়েটিকে জড়িয়ে ধরে উত্তেজিত স্বরে বলল, তুমি এসেছো? তোমার জন্যই তো ফিরতে হলো, না হলে তোমায় কে বাঁচাতো? রোহিত মেয়েটিকে জড়িয়ে ধরে বলল, কে তুমি? কেন এত আপন লাগে তোমাকে? মেয়েটি হেসে উত্তর দিল, এই জগতে তুমি সব কিছুর উত্তর পেয়ে যাবে রোহিত, কিছুই অজানা থাকবে না তোমার কাছে। কিন্তু এখন বাড়ির ভেতরে চলো, আজই তো তুমি ফিরবে, সব ঠিকঠাক করে গুছিয়ে নাও। সকাল 9টা বাজলো। আজ এই বাড়ি থেকে জীবন্ত বিদায় নিতে পারছে ভেবে রোহিতের যতটা আনন্দ হচ্ছে ততটাই খারাপ লাগছিল এই মেয়েটিকে এখানে ছেড়ে যেতে। যে পরপর দুদিন ওর প্রাণ বাঁচালো, তাকে এই ভুতুরে বাড়িতে একা ছেড়ে যেতে রোহিতের মন চাইল না। মেয়েটিকে নিজের কাছে ডেকে নিয়ে রোহিত বলল, শোনো, তুমি আমার সাথে কলকাতায় যাবে? কতদিন এভাবে এখানে পড়ে থাকবো? আমি না হয় মালবিকার সাথে কথা বলে নেব।
তোমার আপন কেউ থাকলে আমি তার সাথেও কথা বলে নেব। চলো কলকাতায়, তুমি আমার কাছে থাকবে, আমার বাড়িতে। মেয়েটি হেসে বলল, আর কি পরিচয় রাখবে আমায়? যদি বলি স্ত্রীর পরিচয় রাখবো। মেয়েটি লজ্জায় মাথা নিচু করল, কিন্তু যখন চোখ তুলে রোহিতের দিকে তাকালো তখন মেয়েটির চোখ ভর্তি জল। মেয়েটি বলল, আমি তোমার সঙ্গে চেয়েও যেতে পারবো না গো। তোমার আর আমার মিলন এই জন্মেও নেই। এখন আমার সময় হয়ে এসেছে, আমাকেও এখান থেকে বিদায় নিতে হবে। রোহিত মেয়েটিকে কিছু প্রশ্ন করতে যাচ্ছিল, কিন্তু তখনই গাড়ির হর্নের আওয়াজ পেয়ে দেখলো দূরে গাড়ি নিয়ে আসছে গৌরাঙ্গ। মেয়েটিকে শেষবারের মতো বিদায় জানিয়ে গেট খুলে বেরিয়ে যেতেই মেয়েটি রোহিতের হাতে একটা খাম দিয়ে বলল, পথে তোমার মনে অনেক প্রশ্ন জাগবে, এর মধ্যেই সেই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে তুমি। রোহিত খামটা নিল আর মেয়েটিও ধীরে ধীরে ভেতরে চলে গেল। রোহিত এবার এনজেপির জন্য রওনা দিল। নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে একটা হোটেলে উঠল রোহিত। রাত 8টার ট্রেন। এতক্ষণ তো স্টেশনে বসে থাকা সম্ভব নয়। হোটেলে ঢুকে বাড়িতে ফোন করার জন্য ফোন বের করতেই নিশ্চিন্ত হলো। এই দুদিনে প্রথমবার ফোনে টাওয়ার পাওয়া গেল। মায়ের সঙ্গে কথা শেষ করে রোহিত দেখল এই দুদিনে প্রায় 70টা মিসড কল মালবিকার। রোহিত ঘুরিয়ে ফোন করলো, কিন্তু মালবিকা ফোন ধরল না। রোহিত ব্যস্ততা দেখালো না। আজ মালবিকার অসাবধানতার জন্যই এত বড় বিপদে পড়তে হলো রোহিতকে। ওই মেয়েটি না থাকলে হয়তো ওর নিজের প্রাণ হারাতে হতো। একেবারে কলকাতায় ফিরে মালবিকাকে আচ্ছা করে কথা শোনানোর সিদ্ধান্ত নিল রোহিত। দুদিন রাতের ধকল ও সীমাহীন ভয়ের জন্যই রোহিতের শরীর দুর্বল হয়ে পড়েছিল। তাই এই হোটেলে এসেই লম্বা ঘুম দিল। ঘুম ভাঙল 6:30টার পর। তৈরি হয়ে নিজের লাগেজপত্র, রাতের অল্প কিছু খাবার নিয়ে স্টেশনে পৌঁছে গেল রোহিত। ট্রেনে উঠে বসল। তখনই ওর ফোনটা বেজে উঠল। মালবিকা ফোন করেছে। ফোন তুলে রোহিতের কিছু বলার আগেই মালবিকা ক্রুদ্ধ স্বরে বলে উঠল, তুই কি রে, আমার বাড়িতে যে থাকবি না সেটা একবার জানালেই পারতিস। সেই দিন কেয়ারটেকারদের ফোন করে জানলাম তুই ওই বাড়িতে পৌঁছসনি। চিন্তা হলো তোর জন্য, কত ফোন করলাম জানিস, কিন্তু তোকে ফোনেও পেলাম না। তোর বাড়ির নম্বরও আমার জানা ছিল না যে তোর খোঁজ নেব। কোথায় ছিলিস বলতো তুই দুদিন ধরে? রোহিত অবাক হয়ে মালবিকাকে থামিয়ে বলল, দাঁড়া দাঁড়া, তুই কি সব বলছিস? আমি তো আর ভিলাতেই উঠেছিলাম। কি বললি? ইয়ার কি হচ্ছে? আর ভিলা? তুই ওখানে উঠেছিস মানে? ওখানে তো বিগত 100 বছরে কেউ কোনোদিন থেকেছে বলে শুনিনি। ওটাকে ওই এলাকায় ভূতের ভিলা বলে। আর ভিলা আর রাধিকা রানী ভিলা এক নয়। সত্যি কথা বল, তুই কোথায় ছিলিস? রোহিত কোনো কথা বলতে পারল না। গৌরাঙ্গ বলেছিল ও এখানে নতুন, তাই সবকিছু চেনে না। সে বলেই হয়তো ওই বাড়ির সামনে ওকে নামিয়েছিল। রাধিকা রানী ভিলা এবং আর ভিলার মধ্যে নামের মিল থাকার জন্যই গৌরাঙ্গ খুব সহজে 2-2 4 করে নিয়ে ওই বাড়িতে পৌঁছে দিয়েছিল রোহিতকে। এছাড়া রোহিত আর কোনো মনের মতো ব্যাখ্যা খুঁজে পেল না। ওর মাথায় সব যেন গুলিয়ে গেল। এমন সময় মালবিকা বলে উঠল, রোহিত, কি রে, ঠিক আছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। যদি তুই সত্যি বলিস তাহলে তোকে বলে রাখি, তুই যেখানে থাকার কথা বলছিস সেখানে থাকা সম্ভব নয়। আমায় খুলে বলবি কি হয়েছে? আচ্ছা, আমি পরে কথা বলছি রে। ফোন রেখে দিল রোহিত। ওর মনে হাজার প্রশ্নের সমাগম হয়েছে। তখনই মনে পড়ল সেই মেয়েটির কথা। এবারে মেয়েটির কথা ভাবতেই একটা অদ্ভুত বিষয় খেয়াল করল রোহিত। এই দুদিনে এত কথা হওয়া সত্ত্বেও ওর নামটা জানা হলো না। যদি সত্যি ওটা ভূতের বাড়ি হয় তাহলে এই বাড়িতে ওই মেয়েটি ওখানে কি করছিল? রোহিত তাড়াতাড়ি ব্যাগ থেকে মেয়েটির দেওয়া খামটা বের করলো। এতক্ষণে খেয়াল করলো খামটা বেশ পুরনো, কোনো ভারতীয় খাম বলেও মনে হলো না। খামটা খুলে দেখলো ভেতরে একটা দক্ষ হাতের আঁকা ছবি রয়েছে। ছবিটা দেখে রোহিতের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ছবিটায় রয়েছে 5 জন মানুষ। তাদের প্রত্যেকের নিচে নিচে নাম লেখা রয়েছে। ছবিতে 2টো চেয়ারে পাশাপাশি বসে রয়েছেন 2 জন, আর তাদের পায়ের কাছে বসে রয়েছে 3 জন। পায়ের কাছে যারা বসে আছে তাদের নাম ভজুয়া, ভজুয়ার মা এবং বিনা পানি।
ভজু আর ভজুয়ার মায়ের সঙ্গে বিনা পানিকে চিনতেও রোহিতের অসুবিধে হলো না। এ সেই মেয়ে যে ওর প্রাণ বাঁচিয়ে সেই অভিশপ্ত বাড়ির ইতিহাস ওকে জানিয়েছিল। এবং চেয়ারে বসে থাকা মানুষের মধ্যে একজন হলো মেরি। রোহিত তাকে গতকাল রাতেই দেখেছে, কিন্তু রোহিতের দৃষ্টি বদ্ধ হলো ওই সাহেবটির ছবির দিকে। তার নাম লেখা রয়েছে রবার্ট। এখানে সব থেকে ভয়ের বিষয় রয়েছে, ছবিতে রবার্টকে চিনতেও রোহিতের অসুবিধে হয়নি। দীর্ঘ 30 বছর ধরে রোজই এই মুখ সে আয়নায় দেখেছে। রবার্টকে অবিকল ওর মতোই দেখতে, সেই এক চোখ, এক নাক, এক মুখ, এক হাসি। পার্থক্য শুধু চুলের। রবার্টের ছিল খয়েরি চুল আর রোহিতের চুলের রং কালো। ইতিমধ্যে ট্রেনের হুইসেল বাজার শব্দ এলো। ট্রেন চলতে লাগলো। সিটে হেলান দিয়ে রোহিত বসে চোখটা বন্ধ করলো। ওর মনের মধ্যে সবকিছু জট পেকে রয়েছে। মনে মনেই সেগুলো একটু মিলিয়ে নিতে শুরু করলো রোহিত। পাহাড় বা সমুদ্রের মধ্যে সমুদ্র ভালো লাগা সত্ত্বেও ওর পাহাড় বেছে নেওয়া, মালবিকাকে এত বছর পর ফোন করে ওর বাড়িতে থাকতে চাওয়া, ওর বাড়ির নাম রাধিকা রানী ভিলা হওয়া, এই নামের সঙ্গে আর ভিলার নামের মিল থাকা, নতুন ড্রাইভারের ভুল বাড়িতে ড্রপ করা, এই সবই কি কাকতালীয়, না প্রকৃতির কোন অদ্ভুত খেলা যা ভবিতব্য হয়ে সামনে এলো রোহিতের? রোহিতের মনে হলো রবার্টের সঙ্গে কেবল ওর মুখের মিল নেই, বরং আগের জন্মে সেই ছিল রবার্ট। কালের নিয়মেই ওর অতীত ওর সামনে এসেছিল। প্রকৃতি বোঝাতে চেয়েছিল আজ যদি ওর মৃত্যু হয় তবে তার কারণ হবে ও নিজেই। ওর খোঁজেই মেরি ওই বাড়িতে ফিরে আসতো। মেরি, ভজুয়া, ভজুয়ার মা, এমনকি বিনা পানি ওই বাড়িতে বন্দী হয়ে রয়েছে কেবল রবার্টের জন্য। প্রথম দিনই ভজুয়ার মা রোহিতকে দেখে চিনে নিয়েছিল। বহু বছরের বন্দি দশা থেকে মুক্তি পাওয়ার জন্য এবং মেরির বাধ্য সেবিকার মতো সে ওই ঘরে রোহিতকে আটকে রেখেছিল, যাতে তার মালকিন এসে নিজের অসমাপ্ত কাজটা পুরো করতে পারে। বন্দি আত্মাগুলোর মধ্যে একমাত্র বিনাই ওকে বাঁচানোর চেষ্টা করেছে। বিনার মুখেই শুনেছিল বিনা রবার্টকে ভালোবাসত। এই ভালোবাসার টানে বিনা ফিরে এসেছিল রোহিতকে বাঁচাতে। তবে বিনা বুদ্ধিমতী, সে জানতো মেরি একবার রবার্টের থেকে নিজের মৃত্যুর প্রতিশোধ নিতে পারলেই ওই বাড়ি থেকে চিরতরে বিদায় নেবে, আর তখন বাকিদের আত্মাও হয়তো ওই বাড়ি থেকে মুক্তি পাবে। এখন রোহিত বুঝতে পারল ওর ঘরের নিচে খড়ের গাদা নিশ্চয়ই বিনা তৈরি করে রেখেছিল, যাতে মেরি ওপর থেকে ওকে ফেললে ওর কোনো ক্ষতি না হয়। আর তাই হলো। উপরন্তু ওই বাড়ি এতদিনের একটা অভিশাপ থেকে মুক্তি পেল। বিনার শেষ কথাটা মনে করে রোহিতের চোখে জল এলো। বিনা বলেছিল, তোমার আবার মিল এই জন্মেও নেই। মেরি সহ বিনাও হয়তো আজ মুক্তি পেল। মুক্তি পেল ওই দুই কাজের লোক, ভজুয়া আর ওর মা। মনটা অনেক হালকা লাগলো রোহিতের। আমি তোমার সঙ্গে চেয়েও যেতে পারবো না গো। তোমার আর আমার মিলন এই জন্মেও নেই। এখন আমার সময় হয়ে এসেছে, আমাকেও এখান থেকে বিদায় নিতে হবে। যার জন্য বহু বছর আগে আর ভিলা অভিশপ্ত হয়েছিল, আজ তার জন্যই আর ভিলা সেই অভিশাপ থেকে মুক্তি পেল। আপনারা এতক্ষণ শুনলেন লেখিকা অঙ্কিতা ঘোষের কলমে পাহাড়িয়া আতঙ্ক। আজকে গল্পের অন্যান্য চরিত্রে নীলাশিস, পম্পা, রাইনা, পিয়ালি, স্বাগতা, অতনু এবং অনিন্দিতা। আবহ টিম অ্যানোনিমাস। সমগ্র পরিচালনায় টিম জুজু। আমরা খুব শীঘ্রই ফিরব একটি নতুন স্বাদের গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গপ্প জুজু। দেখা হচ্ছে একটি নতুন গল্পে।